এবং বড় টেক ইউটিউবার মার্কাস ব্রাউনলি তার রিসেন্ট আইফোন 16 রিভিউতেও সেম কথাই বলছে যে এটা একটা আনফিনিশড ফোন। এটা আই গেস 2020-এর দিকে রিলিজ হয়েছিল এবং এটা সনি এর ফ্ল্যাগশিপ ফোন ছিল এক্সপেরিয়া 1 Mark 3। যখন রিলিজ হয়েছিল তখন এটার প্রাইস ছিল আই গেস $1300 মতো। তো এই যে হচ্ছে যে বাটন, এটা কিন্তু এদিকে আসলে অনেকগুলো, এই যে ভলিউম, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা হচ্ছে ক্যামেরা বাটন। এবং ক্যামেরা বাটনটা প্রেস করে ধরলে ক্যামেরা অন হয়ে যাবে, একবার প্রেস করলে ফোকাস, হালকা প্রেস করে ধরে রাখলে তখন এটা হচ্ছে ফটো তুলবে। আর আরেকটা জিনিস দেখেন, এই ক্যামেরা বাটনটা কিন্তু একদমই সাইডে দেওয়া, ঠিক আছে? কারণটা হচ্ছে এই বাটনটা শুধুমাত্র তাদের জন্যই যারা হচ্ছে যে ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলতে চায়, আর যারা মনে করেন পোর্ট্রেট মোডে তুলতে চায় তাদের জন্য কিন্তু এটাই বেস্ট, একদম এভাবে ধরা। এবার দুই একটা অপ্রিয় সত্য বলি আমি। এই অপ্রিয় সত্যের ভিতরে আমি নর্মাল 16 নিয়েও একটা কথা বলবো, আর এই বাটন নিয়ে একটা কথা বলবো। আর বেজ মডেল হচ্ছে 60 Hz। 60 Hz আমি জীবনে ইউজ করতে পারবো না, কারণ আমার এতদিন যত ফোন ইউজ করে আসছে আমি সব হচ্ছে 120 Hz, এবং এগুলার আমার অভ্যাস হয়ে গেছে 120 Hz। তার উপরে আমার বাসা যে কম্পিউটারের মনিটর ওটা হচ্ছে 165 Hz। 60 Hz দেখলে আমার কাছে খুবই স্লো লাগে এবং ল্যাগই লাগে। একটা 1 লাখ টাকার ফোন আপনি হাতে নিয়ে ইউজ করতেছেন এবং স্লো লাগতেছে, ল্যাগই লাগতেছে, আমার কাছে টাকাটা ওয়েস্ট মনে হয়। যদি আপনার কেনার খুবই ইচ্ছা থাকে তাহলে প্রো ভার্সন কিনেন, আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন, সবকিছু ভালো পাবেন। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, সবার কি অবস্থা? এখন মোটরসাইকেল ঘুরতে বাজে হচ্ছে 11টা 23। ওয়ার্ম আপ স্টার্ট করে দিচ্ছি, প্রায় 40 সেকেন্ডের মতো হয়েছে। যাওয়া লাগবে হচ্ছে পুরান ঢাকাতে। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি, একটা ফোন নিয়ে কথা বলবো যেখানে হচ্ছে একটা বাটনকে ইনোভেশন হিসেবে বলা হয়েছে, কিন্তু ওই বাটনটা আমার সনি এক্সপেরিয়া 1 Mark 3 এর আগেই আছে। সেই যে চাপ দিয়ে ধরলাম, ক্যামেরা অন হয়ে গেল। যাই হোক, ওইটার সাথে এই বাটনের অনেক পার্থক্য আছে, শুধুমাত্র জাস্ট একটা অ্যাকশন বাটনের মতো এটা কাজ করে না, এছাড়াও কিছু জিনিস আছে। অ্যান্ড আজকে আইফোন 16 Pro 16 এই ভার্সনগুলো নিয়ে আমি কিছু সত্যি কথা বলবো আর কি। তো রাস্তাতে যাই, তারপর হচ্ছে কথা শুরু করি। আজকে একটু চিপা রাস্তা দিয়ে আমার যাওয়া লাগবে, কারণ মেইন রাস্তাতে প্রচুর জ্যাম, গুগল ম্যাপসে দেখলাম। তাই আমি ভিতরের রাস্তা দিয়ে রায়ের বাজার কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে, তারপরে মুক্তি সিনেমা হলের সামনে দিয়ে একদম সোজা ট্যানারির মোড়ের দিকে যাবো আর কি। যাই হোক, আজকের ভিডিওটা থাকবে হচ্ছে যারা মনে করেন আইফোন 16 Pro কেনার কথা চিন্তা করতেছেন, অথবা শুধুমাত্র আইফোন 16 অথবা 15-এর থেকে 16-এ শিফট করবেন নাকি এই ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য। তো আমি যখন এই ভিডিওটা করতেছি তার আগে হচ্ছে অলরেডি ইউটিউবের বিগেস্ট সব চ্যানেলগুলা এই ব্যাপারে রিভিউ দিছে, অপিনিয়ন দিছে। এবং আমার চ্যানেলটা যদিও মোটো ব্লগিং, তারপর আমি মাঝে মধ্যে ফোন টোন নিয়ে কথা বলি, কারণ আমার নিজের যে ফোনটা এটা হচ্ছে সনি এর ফ্ল্যাগশিপ ফোন। অ্যান্ড মাঝে মধ্যে এই ফোনটা নিয়ে আমি কথা বলি, এবং হচ্ছে এটার ক্যামেরা যে ফিচার্স আছে এগুলো নিয়ে আমার সামনে একটা ভিডিও আসতেছে, কারণ এটার ক্যামেরা অ্যাপটা আসলে অনেক কমপ্লেক্স। এবং এখানে হচ্ছে আইফোন স্যামসাং এর মতো জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট এরকম না, পয়েন্ট অ্যান্ড শুট করা যায়, কিন্তু আপনাকে হচ্ছে একদম র ফটোটা দিবে। প্রফেশনাল ক্যামেরা যে কাজটা করে, যে আপনাকে একদম র ফটোটা তুলে দেয়, ওই কাজ হচ্ছে এটা করে। যেখানে আইফোন স্যামসাং কি করে, এর পিছনে কিন্তু অনেক সফটওয়্যার কাজ করতে থাকে, এবং ওগুলোর সাহায্যে আপনার তোলা ছবিটা অটোমেটিক্যালি হচ্ছে এডিট করা এবং হচ্ছে রিটাচ এগুলা করে দেয়, কিন্তু সনি ওইটা করে না আর কি। যাই হোক, আইফোন নিয়ে কথায় ব্যাক করি। এখন আইফোন 16-এ বড় যে চেঞ্জ, তার ভিতরে একটা হচ্ছে তারা দেখাইছে, আর একটা হচ্ছে এখনো দেখাইতে পারে নাই। বলা যায় ফোনটা এখনো আনফিনিশড রয়ে গেছে আর কি। এবং বড় টেক ইউটিউবার মার্কাস ব্রাউনলি তার রিসেন্ট আইফোন 16 রিভিউতেও সেম কথাই বলছে যে এটা একটা আনফিনিশড ফোন। কারণটা কি, তারা অ্যাপল ইন্টেলিজেন্সের কথা বলছিল, যে এই ফোনটা বানানো হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স যেন একদম পারফেক্টলি কাজ করে এই জন্য। এবং 16 Pro এরা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে, এবং 15 Pro ইউজ করতে পারবে, এরকম কথা বলছিল। কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্স কই, তারা ফোন লঞ্চ করে ফেললো, কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্সেরই কোনো আর কি দেখা নাই। তাহলে জিনিসটা আনফিনিশড হয়ে গেল না? মানুষ যদি অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য ফোন কিনে, কারণ যেহেতু এটাই হচ্ছে এই ফোনের বিগেস্ট থিং, কিন্তু ওইটাই তো নাই ফোনের ভিতরে, তাহলে মানুষ কেন 15 Pro থেকে 16-এ শিফট হতে চাবে বলেন? তো এই একটা হচ্ছে সবচেয়ে বড় চেঞ্জ, যেটা এখনো তারা দেখাতে পারে নাই। আরেকটা বড় চেঞ্জ বলছে যে তারা তাদের বেস ভার্সন, প্রো ভার্সন সবগুলোতে হচ্ছে অ্যাকশন বাটনটা আবার ব্যাক করে নিয়ে আসছে, এবং নতুন একটা বাটন দিছে, যেটারে তারা বাটন ডাকে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা বাটন এবং একটা ট্র্যাক প্যাডের মতো আর কি। সো ওইটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল অথবা ক্যামেরা অ্যাপ বের করা এবং শুট করার জন্য বাটন। সো যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিলাম যে আমার সনি এক্সপেরিয়াতে অলরেডি
আছে এবং এটা আসলে সবার আগে সনি আনছিল। তাদের একটা বাটন ফোনে উপরের দিকে একটা বাটন আনছিল হচ্ছে ক্যামেরার জন্য, অ্যান্ড জিনিসটাকে কোনোভাবেই ইনোভেশন বলা যায় না। এটা হচ্ছে আরো আগে থেকেই বলা যায় 2010 সাল ওরকম সময় থেকেই হচ্ছে চলে আসতেছে সনি এর ফোনে। রিক্সার জটলা দেখছেন, একজন জাস্ট রিক্সা ডাক দিছে কেমনে সব দাঁড়ায় আছে আর কি। মাঝে মধ্যে তো আমি বলি যে ঢাকার জনসংখ্যা থেকে মনে রিক্সা বেশি এখন, একজন ডাক দিলে 10-12টা রিক্সা এসে দাঁড়ায় যায়, রাস্তায় আর যাওয়ার কোনো জায়গা থাকে না। অ্যান্ড আমি আপনাদেরকে আমার সনি ফোনটার জিনিসটা দেখাই। এটা আই গেস 2020-এর দিকে রিলিজ হয়েছিল এবং এটা সনি এর ফ্ল্যাগশিপ ফোন ছিল Xperia 1 Mark III। যখন রিলিজ হয়েছিল তখন এটার প্রাইস ছিল আই গেস $1300 মতো। তো এই যে হচ্ছে যে বাটন, এটা কিন্তু এদিকে আসলে অনেকগুলো, এই যে ভলিউম, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা হচ্ছে ক্যামেরা বাটন। এবং ক্যামেরা বাটনটা প্রেস করে ধরলে ক্যামেরা অন হয়ে যাবে, একবার প্রেস করলে ফোকাস, হালকা প্রেস করে ধরে রাখলে তখন এটা হচ্ছে ফটো তুলবে। আর আরেকটা জিনিস দেখেন, এই ক্যামেরা বাটনটা কিন্তু একদমই সাইডে দেওয়া, ঠিক আছে? কারণটা হচ্ছে এই বাটনটা শুধুমাত্র তাদের জন্যই যারা হচ্ছে যে ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলতে চায়, আর যারা মনে করেন পোর্ট্রেট মোডে তুলতে চায় তাদের জন্য কিন্তু এটাই বেস্ট, একদম এভাবে ধরা। এখন আইফোন কি করছে, আইফোন একটা ঝামেলা করে ফেলছে যেটার জন্য হচ্ছে সবাই এখন ক্রিটিসিজম করতেছে। ওইটা হচ্ছে তাদের বাটনটা এমন একটা জায়গাতে দিছে, অনেক মানুষ মনে করবে এটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবে, অনেক মানুষ মনে করবে এটা দিয়ে ল্যান্ডস্কেপ তুলতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ল্যান্ডস্কেপ তোলার জন্য এই বাটন ঠিক আছে, আপনি ওরকম ভাবে একটা ক্যামেরার মতো করে ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলতে পারবেন, আমার সনিতে যেমন। কিন্তু কেউ যদি পোর্ট্রেট মোডে তুলতে নেয় তখন হইতেছে আঙ্গুল ঠিক মতো রিচ করবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। যাই হোক, ওইটা হচ্ছে ইউজারের ব্যাপার। এবার দুই একটা অপ্রিয় সত্য বলি আমি। এই অপ্রিয় সত্যের ভিতরে আমি নর্মাল 16 নিয়েও একটা কথা বলবো, আর এই বাটন নিয়ে একটা কথা বলবো। তো এই বাটন নিয়ে যদি বলি, যে এই বাটনটা তারা কি করছে, শুধুমাত্র জাস্ট বাটন ছাড়াও এটা একটা ট্র্যাক প্যাড হিসাবে ইউজ করা যায়। স্লাইডারের মতো বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন, জুম ইন, জুম আউট, তারপরে হচ্ছে স্টাইল, ব্রাইটনেস, এরকম জিনিসগুলো আপনি স্লাইডার দিয়ে এরকম চেঞ্জ করতে পারবেন। কিন্তু জিনিসটা হচ্ছে মানুষ ম্যাক্সিমাম সময় ফোন কেমনে তোলে, পোর্ট্রেট মোডে তোলে। তাহলে কোন দুঃখে সে ওই বাটন দিয়ে স্লাইডার দিয়ে জিনিসগুলো চেঞ্জ করবে? কারণ মানুষ সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে স্ক্রিনের মধ্যেই দেওয়া আছে অপশনগুলা, সে যা সিলেক্ট করবে, চেঞ্জ করবে, ডান, কাহিনী শেষ। সে স্লাইডারের ভিতরে কেন চাপ দিয়ে ধরবে, তারপরে আবার ডাবল ট্যাপ করবে, দিয়ে হচ্ছে অপশনে যাবে, দেন স্লাইড করবে? এই ফিচারগুলো আসলে কেউ ইউজই করবে না, বুঝতে পারছেন? শুধুমাত্র মনে করেন ল্যান্ডস্কেপ মোডে যদি কোনো ছবি তুলতে নেয় তখন হচ্ছে ইউজ করতেও পারে, কিন্তু মানুষ ল্যান্ডস্কেপ মোডে তুলতে নিলেও ওই স্ক্রিনের উপরের কন্ট্রোল গুলা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করে। এই স্লাইডার মাইডার হচ্ছে তেমন ইউজ হবে না কোনো। তো এই বাটনের নতুনত্ব যদি বলেন তাহলে একটা জিনিসই, যে এখানে হচ্ছে ট্র্যাক প্যাডের মতো স্লাইডার ইউজ করা যায়, যেটা আসলে ইউজই হবে না। এবার আরেকটা অপ্রিয় সত্য বলি, ওইটা হইতেছে তাদের যে বেস মডেল আছে 16 অথবা 16+, এই ফোনগুলোর দাম কত? $700-800, তার মানে $1,00,000 মতো। কিন্তু ফোনের রিফ্রেশ রেট কত দিছে জানেন? মাত্র 60 হার্টজ। অর্থাৎ পুরান টাইমের যেই বেস মডেলগুলো ছিল সবগুলার যে রিফ্রেশ রেট এখনো ওই রিফ্রেশ রেটই রয়ে গেছে। অ্যাটলিস্ট 90 হার্টজ তো দিতে পারতো। যেমন পিক্সেলের 90 হার্টজ আছে, তারপরে 120 হার্টজ আছে, তারপরে যে আমার মোবাইলটা, এটা হচ্ছে 120 হার্টজ ডিসপ্লে, তার উপরে 4K। অর্থাৎ অন্যান্য মোবাইলে যেমন 1080p ডিসপ্লে অথবা 2K ডিসপ্লে, এটাতে 4K ডিসপ্লে, তার উপর আবার 120 হার্টজ। আর আইফোন 1,00,000 মোবাইলে তারা হাই রিফ্রেশ রেট দিতে পারলো না, যেখানে আপনি 25-30 হাজার টাকাতে এখন হচ্ছে হাই রিফ্রেশ রেট পাইতেছেন। যদিও ওগুলা আইফোনের মতন ছবি তুলতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু আপনি 1,00,000 দিয়ে একটা ফোন কিনতেছেন, তাহলে এই ফোনের ভিতরে আপনি সবকিছু চাবেন না? তো ফোনই হইতেছে আপনার ইউজ করার সময় লাগতেছে স্লো, তাইলে আপনার আর কি এক্সপিরিয়েন্সটা তো পুরোই নষ্ট হয়ে গেল। একটা প্রিমিয়াম যে ফিল, যে আমার হাতে একটা 1,00,000 ফোন, ওই প্রিমিয়াম ফিল আর নাই। তো এটা হইতেছে আরেকটা অপ্রিয় সত্য আর কি। এবং আমি নিজেই সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে নিছিলাম, কিন্তু পরে দেখছি যেগুলোর দাম একটু মনে করেন মিডিয়ামের ভিতরে আছে, 40-50-এর ভিতরে, ওগুলো সব হচ্ছে বেজ মডেল। আর বেজ মডেল হচ্ছে 60 হার্টজ। 60 হার্টজ আমি জীবনে ইউজ করতে পারবো না, কারণ আমার এতদিন যত ফোন ইউজ করে আসছে আমি সব হচ্ছে 120 হার্টজ, এবং এগুলার আমার অভ্যাস হয়ে গেছে 120 হার্টজ। তার উপরে আমার বাসা যে কম্পিউটারের মনিটর, ওটা হচ্ছে 165 হার্টজ। 60 হার্টজ দেখলে আমার কাছে খুবই স্লো লাগে এবং ল্যাগই লাগে। একটা 1,00,000 ফোন আপনি হাতে নিয়ে ইউজ করতেছেন এবং স্লো লাগতেছে, ল্যাগই লাগতেছে, আমার কাছে টাকাটা ওয়েস্ট মনে হয়। যদি আপনার কিনার খুবই ইচ্ছা থাকে তাহলে প্রো ভার্সন কিনেন, আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন, সবকিছু ভালো পাবেন, এটা হচ্ছে মেইন জিনিস। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।